সালাম এবং শুভেচ্ছা সবাইকে। আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার কয়েকটি ছোট প্রশ্ন। আপনি কি আপনার কষ্টার্জিত টাকা কোনো ইসলামী ব্যাংকে আমানত রেখেছেন? আপনি কি ভাবছেন আপনার সেই আমানত কি এখন নিরাপদ? দেশের ব্যাংকিং খাতের সবচাইতে বড় নামগুলো কেন আজ সংকটের মুখে? কেন বারবার শোনা যাচ্ছে ইসলামী ব্যাংক ভেঙে পড়ার খবর? আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আলোচনা করব। এই প্রতিবেদনের তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এবং শেয়ার নিউজের বিশেষ ইনভেস্টিগেশন থেকে। তাদের এই বস্তুনিষ্ঠ তথ্যের জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের আজকের এই ভিডিওর সকল ক্রেডিট তাদের প্রাপ্য। তবে আজকের এই আলোচনার শেষে আমি আপনাদের এমন কিছু গোপন এবং চাঞ্চল্যকর তথ্য দেব যে আপনি এর আগে কখনো কোনো সংবাদে শোনেননি এবং কল্পনাও করতে পারেননি। তাই সত্যটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের এই তথ্য আপনার জমানো টাকার ভবিষ্যৎ এবং দেশের অর্থনীতির জন্য বিশাল বড় সংকেত হতে পারে। বন্ধুরা, বাংলাদেশের ব্যাংকিং খাতের একসময়ের শক্তিশালী স্তম্ভ ছিল ইসলামী ব্যাংক। কোটি কোটি গ্রাহকের আস্থা আর বিশ্বাসের প্রতীক ছিল এ প্রতিষ্ঠানটি। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাংকটির পরিস্থিতি নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক। বিশেষ করে ইসলামী ব্যাংক থেকে বিশাল অঙ্কের অর্থ বেনামে বের করে নেওয়ার অভিযোগ আসার পর থেকেই সংকটের শুরু। আপনারা লক্ষ্য করেছেন যে বর্তমান সরকার এবং বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নেওয়ার পর দেশের এই বিশৃঙ্খল ব্যাংকিং খাতকে সংস্কারের উদ্যোগ নিয়েছে। কিন্তু প্রশ্ন হল, সংস্কার কি এতই সহজ? ইসলামী ব্যাংক কি তার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে, নাকি এই ব্যাংকটি ধাপে ধাপে ভেঙে পড়ার দিকে এগোচ্ছে? শেয়ার বাজারের বিভিন্ন রিপোর্ট এবং প্রতিবেদনের তথ্য বলছে, ব্যাংকটির অভ্যন্তরে এখনও এমন কিছু জটিলতা রয়ে গেছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে। আমরা দেখতে পাচ্ছি বড় একটি গ্রুপ অফ কোম্পানির হাতে ব্যাংকটির দখল চলে যাওয়ার পর থেকে এর ব্যালেন্স শিটে বড় ধরনের গরমিল দেখা দেয়। সাধারণ গ্রাহকরা যখন টাকা তুলতে ব্যাংকে যাচ্ছেন, তখন অনেকেই প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। এই পরিস্থিতি কেন তৈরি হলো? প্রতিবেদন অনুযায়ী পর্যাপ্ত জামানত ছাড়াই হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়ার ফলে ব্যাংকের তারল্য সংকট চরমে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে এবং নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে। এই নতুন পর্ষদ আসার পর আমরা আশায় বুক বেঁধেছিলাম যে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে, কিন্তু বাস্তবতা অনেক বেশি কঠিন। প্রতিবেদনগুলো পর্যালোচনা করলে দেখা যায় ব্যাংকটি এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে একদিকে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার চাপ আর অন্যদিকে ভুয়া ঋণের মাধ্যমে বের হয়ে যাওয়া টাকা উদ্ধার করার চ্যালেঞ্জ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আস্থা। ব্যাংকিং ব্যবসা টিকে থাকে মানুষের আস্থার উপর। যখন সাধারণ মানুষ শোনে যে ব্যাংক ভেঙে পড়ছে বা ব্যাংকে টাকা নেই, তখন সবাই একসাথে টাকা তুলতে ভিড় করে। একে ব্যাংকিং ভাষায় বলা হয় ব্যাংক রান। ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও কি তেমনটি ঘটতে যাচ্ছে? কেন্দ্রীয় ব্যাংক আশ্বাস দিচ্ছে যে ভয়ের কিছু নেই, কিন্তু মাঠ পর্যায়ের চিত্র কি ভিন্ন কিছু বলছে? বিশেষজ্ঞরা বলছেন, ইসলামী ব্যাংককে বাঁচাতে হলে শুধু বোর্ড পরিবর্তন করলেই হবে না, বরং যারা ব্যাংকটি লুটপাট করেছে তাদের কাছ থেকে সেই সম্পদ উদ্ধার করতে হবে। কিন্তু সেই প্রক্রিয়াটি অত্যন্ত ধীরগতির। প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য বলছে, ব্যাংকটির বর্তমান তারল্য ঘাটতি মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশেষ সহায়তা নিতে হচ্ছে। এটি কি দীর্ঘমেয়াদী সমাধানের কোনো পথ, নাকি সাময়িক জোড়াতালি? যদি সম্মিলিতভাবে ইসলামী ব্যাংক সহ অন্যান্য ইসলামী ব্যাংকগুলো সংকটে পড়ে, তবে এর প্রভাব পড়বে সাধারণ প্রতিটি মানুষের উপর। কেন জানেন? কারণ বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ ইসলামী ব্যাংকিংয়ের সাথে জড়িত। এই ব্যাংকগুলো ভেঙে পড়ার অর্থ হল আমদানি রপ্তানি বাণিজ্যে ধস নামা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত মূল্যস্ফীতি আকাশচুম্বী হওয়া। প্রতিবেদনের তথ্যমতে অনেক বিদেশি ব্যাংক এখন বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলোর সাথে এলসি খুলতে বা লেনদেন করতে ইতস্তত বোধ করছে। এটি একটি ভয়াবহ সংকেত। যদি আন্তর্জাতিক বাজারে ব্যাংকের গ্রহণযোগ্যতা কমে যায়, তবে দেশের রেমিটেন্স প্রবাহেও এর প্রভাব পড়তে পারে। প্রবাসীরা কি তাদের কষ্টের টাকা এমন কোনো ব্যাংকে পাঠাবেন যার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন আছে? এখানে প্রশ্ন জাগে, আমাদের নিয়ন্ত্রণ সংস্থাগুলো এতদিন কি করছিল? কেন চোখের সামনে একটি বিশাল ব্যাংককে পঙ্গু করে দেয়া হলো? প্রতিবেদনের তথ্যগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজনৈতিক প্রভাব এবং কিছু অসাধু কর্মচারীর যোগসাজশেই আজকের এই বিপর্যয়।
এই পর্যায়ে এসে আমাদের সাধারণ গ্রাহকদের জন্য কিছু বিষয় পরিষ্কার হওয়া জরুরি। আপনারা কি আপনার আমানত নিয়ে আতঙ্কিত হবেন? বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কিত হয়ে একসাথে সব টাকা তুলে যাওয়ার সিদ্ধান্ত ব্যাংকটিকে আরও বিপদে ফেলতে পারে। তবে আপনাদের অবশ্যই ব্যাংকের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখতে হবে। মনে রাখবেন, ব্যাংকটির পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। এটি সময় সাপেক্ষ। সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক যদি কঠোর অবস্থানে থাকে তবে হয়তো পরিস্থিতি ঘুরে দাঁড়াতে পারে। তবে শেয়ার বাজারে থাকা বিনিয়োগকারীদের জন্য সময়টি খুবই সংবেদনশীল। ইসলামী ব্যাংকের শেয়ারের দাম এবং এর ব্যবসায়িক গতিবিধি খুব সাবধানে পর্যবেক্ষণ করতে হবে। ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম শেষে এমন কিছু তথ্য দেব যা আপনারা কল্পনাও করেননি। সেই গোপন বিষয়টি হল, ব্যাংকিং খাতের এই সংকট শুধু ইসলামী ব্যাংকের একার নয়। একটি বিশেষ মহলের পরিকল্পনা ছিল এই ব্যাংকটিকে দেউলিয়া ঘোষণা করে পুরো ইসলামী ব্যাংকিং ব্যবস্থাটিকেই বিতর্কিত করা। তথ্য পাওয়া যাচ্ছে যে পর্দার আড়ালে বড় ধরনের পাচারকৃত অর্থের একটি বিশাল অংশ ইতিমধ্যে দেশের বাইরে এমনভাবে সরানো হয়েছে যা ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। কিন্তু আশার কথা হলো, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো এখন এই অর্থ পাচারের ট্রেল খুঁজে বের করতে কাজ শুরু করেছে। খুব শীঘ্রই আপনারা এমন কিছু বড় নাম শুনতে পাবেন যাদের নাম আগে কখনো এই সংকটের সাথে প্রকাশ্যে আসেনি। অর্থাৎ রাঘব বোয়ালদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। যদি এই পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব হয় তবেই কেবল ইসলামী ব্যাংক তার পুরনো গৌরব ফিরে পাবে। অন্যথায় আমাদের সামনের দিনগুলো আরও কঠিন হতে পারে। বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি আপনাদের সচেতন করার জন্য তৈরি করা হয়েছে। মনে রাখবেন, গুজব নয় বরং সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিন। আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। ব্যাংকিং খাতের এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সচেতন থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।